আমন্ত্রণ সংবাদ দুপুরে, সাথে আছি শাহনাজ শারিয়া এবং আমি দোলা ডালরে। শুরুতেই জানাবো এখনকার প্রধান শিরোনামগুলো। প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর, অসুস্থ প্রতিযোগিতা বন্ধের পরামর্শ। ডাকসুতে পুনর্নির্বাচন দাবিতে উপাচার্য কার্যালয় ঘেরাও, না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। গ্যাসের দাম নিয়ে গণশুনানিতে বাধা নেই বলছে হাইকোর্ট, ক্যাবের আবেদনের আদেশ 31 মার্চ। শুনছিলেন শিরোনামগুলো, এবার জানাচ্ছি পুরো সংবাদ। প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি অভিভাবকদের অসুস্থ প্রতিযোগিতায় না জড়িয়ে পড়াশোনার জন্য শিশুদেরকে অতিরিক্ত চাপ না দেওয়ার তাগিদও দিয়েছেন তিনি। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন করে এসব কথা বলেন সরকার প্রধান। নিরক্ষরমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে প্রতি বছরই পালন হয় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি স্লোগানে এবার আয়োজন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় অভিভাবকদের অসুস্থ প্রতিযোগিতায় না জড়িয়ে শিশুদের চাপমুক্ত রেখে শিক্ষার আহ্বান তার। পর 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 এই বলাটা বা ধমক দেওয়াটা বা তাদেরকে আরও বেশি চাপ দিলে শিক্ষার উপর তাদের আগ্রহটা কমে যাবে, একটা ভীতি সৃষ্টি হবে। সেই ভীতিটা যাতে সৃষ্টি না হয় সেদিকে আমাদের শিক্ষক এবং অভিভাবক তাদেরকে আমি অনুরোধ করব। অনেক সময় আমরা দেখি যে প্রতিযোগিতা শিশুদের মধ্যে না হলেও মায়েদের মধ্যে বা বাবা মায়ের মধ্যে একটু বেশি হয়ে যায়। এটাও কিন্তু খুব একটা অসুস্থ প্রতিযোগিতা বলে আমি মনে করি। প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তিতে পরীক্ষা বন্ধের নির্দেশনা সরকার প্রধানের। দেন আনন্দময় পাঠদানের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিতের তাগিদও। ক্লাস 1-এ ভর্তির জন্য ছাপানো প্রশ্নপত্র দেওয়া হয়। এখন ক্লাস 1-এ ভর্তি যদি ছাপানো প্রশ্নপত্র পড়েই যদি পরীক্ষা দিতে পারে তাহলে আর ক্লাস 1-এ শিখতে যাবে কি? এই প্রক্রিয়াটা কিন্তু বাতিল করতে হবে। যে কোনো এলাকা ভিত্তিক যে সকল প্রাইমারি স্কুল আছে, এটা ঢাকা শহর হোক, সারা বাংলাদেশ হোক, এখানে ইতিমধ্যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, কিন্তু এটা আরও ভালোভাবে করা উচিত যে ওই এলাকার সমস্ত শিশু তার স্কুলে ঢোকার বয়স হওয়ার সাথে সাথেই তাকে স্কুলে নিয়ে নিতে হবে। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য 19 জনকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দেন প্রধানমন্ত্রী। পুরস্কার তুলে দেন আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে বাইপাস সার্জারির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিঙ্গাপুরে তার চিকিৎসা সমন্বয়ক ডাক্তার আবু নাসর রিজভী। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জানিয়ে অধ্যাপক রিজভী বলেন, সকাল থেকে তাকে নরম খাবার দেওয়া হচ্ছে। এর আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কার্ডিওথোরাসিক সার্জন সেবাস্টিয়ান কুমার স্বামী তার চিকিৎসার সবশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান। 3রা মার্চ অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে তার হার্টে 3টি ব্লক ধরা পড়ে। পরে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদেরকে। ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছে প্রগতিশীল ছাত্রজোট, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সহ স্বতন্ত্র প্রার্থীরা। এর আগে দুপুর 1টার দিকে রাজু ভাস্কর্য থেকে মিছিলে উপাচার্যের কার্যালয়ে যান তারা। এ সময় ডাকসু নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরু জানিয়েছেন, নির্বাচনের কারচুপির বিষয়ে স্মারকলিপি জমা দিতে এই জমায়েত। পুনর্নির্বাচন না দেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে ডাকসু ও হল সংসদে নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করছে বিশ্ববিদ্যালয়ের 6 শিক্ষার্থী। মঙ্গলবার সন্ধ্যা থেকে অনশন শুরু করেন তারা। তাদের মধ্যে 4 জন বিভিন্ন হল সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন। এদিকে রাতে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রাধ্যক্ষের পদত্যাগ ও ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী সহ 5 জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীদের একাংশ। তারা রোকেয়া হলের প্রাধ্যক্ষ জিনাত হুদার পদত্যাগও দাবি করেন। আমিও তাদের দাবির সাথে একমত। এই বিতর্কিত নির্বাচন বাতিল করে
পুনরায় ছাত্র নেতাদের এবং যেসব প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে তাদের মতামতের ভিত্তিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ভিসি বা প্রশাসনের পক্ষ থেকে কেউ এসে এখানে গত প্রশাসনের নির্বাচনের পূর্ণ দায়ভার নিয়ে পদত্যাগ না করছেন এবং পুনর্নির্বাচনের তফসিল ঘোষণা না করতেছেন, ততক্ষণ পর্যন্ত আমরা অনশন ভাঙবো না। এরকম ঘটনা ঘটে সবকিছু স্বাভাবিক পরিস্থিতি হয়ে যাবে, এটা আমরা মেনে নিতে পারছি না। এই কারণে আমাদের শরীরে যতক্ষণ শক্তি আছে আমরা এখানে অনশন কার্যক্রম চালিয়ে যাব। এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরে আলম। যেহেতু অন্যান্য ছাত্র সংগঠনের সাথে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থীরা আন্দোলন করছেন, তাহলে কি নূর ভিপি হিসেবে দায়িত্ব নিচ্ছেন না বা নেবেন না? কিছুক্ষণ আগে এই বিষয়টি নিয়ে নুরুল হক নূরকে আমরা প্রশ্ন করেছিলাম। তিনি এ বিষয়ে আজকেরও কোনো স্পষ্ট বক্তব্য এখন পর্যন্ত দেননি। তিনি শুধু বলেছেন যে পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন তারা, এবং ভিপি হিসেবে তিনি সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই আন্দোলন কর্মসূচি চালাবেন। আমি এই মুহূর্তে দর্শকদের উপাচার্যের কার্যালয়ের সামনে এই অবরোধ কর্মসূচি একটু দেখাতে চাই। দুপুর 1টার কিছুক্ষণ পরে এখানে এই শিক্ষার্থীরা এসে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেয়। তাদের দাবি, ভোটের দিন নির্বাচনে ব্যাপক আকারে কারচুপি হয়েছে, নির্বাচনে নানা রকম অনিয়ম হয়েছে, ফলাফল ঘোষণার সময় অনিয়মের অভিযোগ করছে তারা, তাই এই নির্বাচন তারা মানেন না। আগামী 3 দিনের মধ্যে এই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করার দাবি জানাচ্ছেন তারা, নইলে এই আন্দোলন কর্মসূচি টানা চালিয়ে যাবেন। কিছুক্ষণ আগেই ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর, প্রগতিশীল ছাত্র জোটের ভিপি প্রার্থী লিটন নন্দী সহ স্বতন্ত্র প্রার্থীদের একটি প্রতিনিধি দল উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করেন এবং তারা সেখানে উপাচার্যের সাথে বৈঠক করছেন। সেখানে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। সেখানে যাওয়ার আগে নুরুল হক নূর আমাদেরকে জানান যে তিনি এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। তিনিও নির্বাচনে কারচুপির অভিযোগ এখনো করছেন। তার দাবি, নির্বাচন সুষ্ঠু হলে তার প্যানেল থেকে আরো সদস্য নির্বাচিত হতো। গতকাল বিকেল বেলা টিএসসিতে ছাত্রলীগের সভাপতি শোভনের সাথে করে নুরুল হক নূর কিন্তু আন্দোলন থেকে সরে আসার স্পষ্ট করে ঘোষণা দিয়েছিলেন। তাহলে আজকে কেন এই আন্দোলন? না, গতকাল বিকেলে এই ঘোষণার পর আমি একটু জানিয়ে রাখি, গতকাল নুরুল হক নূর 4বার বক্তব্য দিয়েছে, 4 রকমের বক্তব্য দিয়েছে। তিনি সবশেষ বিকেল 4:30টার দিকে যখন শোভন তাকে অভিনন্দন জানাতে যায়, তখন তিনি তার পূর্ব ঘোষিত কর্মসূচি বাতিল করে দেয় এবং তখন আমরা মনে করেছিলাম যে হয়তোবা এই ক্যাম্পাসের উত্তাপ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু 6:30টার দিকে আবার নুরুল হক নূর সাংবাদিকদের সাথে কথা বলেন। সেখানে তিনি জানান আগামী 31 মার্চের মধ্যে দাবি না মানা হলে, অর্থাৎ পুনঃ তফসিল না দেয়া হলে তারা আবারও আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। তারই ধারাবাহিকতা আমরা দেখেছি। তিনি আজকের ক্যাম্পাসে এসেছেন এবং উপাচার্যের সাথে বৈঠক করছেন। এখন পর্যন্ত তিনি আমাদেরকে স্পষ্ট করেননি তিনি শপথ নিচ্ছেন কি নিচ্ছেন না। আমরা বারবার করে তার সাথে জানার চেষ্টা করেছিলাম। এছাড়া তার ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যান্য যেসব নেতারা রয়েছে তাদের কাছেও আমরা প্রশ্ন করেছিলাম যে নূর শপথ নিচ্ছেন কি নিচ্ছেন না। তারা আমাকে যেটি বলেছেন যে এখন পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তাদের নেতাকর্মীদের সাথে বৈঠক করে তারা এই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আমি কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি, তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এখানে পুনর্নির্বাচনের কোনো সুযোগ নেই, নির্বাচন সুষ্ঠু হয়েছে, নির্বাচনে ভোট কারচুপির কোনো ঘটনা ঘটেনি। এগুলো আরেকটি ব্যাপার জানতে চাচ্ছিলাম যে এই পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন, এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা চলছে কিনা এবং পরিস্থিতি সামাল দিতে প্রশাসন কি করছে? আমি স্পষ্টত যদি বলি, সাধারণ শিক্ষার্থীরা পুনর্নির্বাচন চাইছে না। তারা বলছে নির্বাচন একটি হয়েছে, সেটি যেমনটি হয়েছে তেমনই থাক। তারা আজকের আমি সকাল থেকে দেখেছি এখানে ক্লাস পরীক্ষা হচ্ছে, ক্লাস পরীক্ষা নিয়মিতভাবে চলছে এবং গতকাল শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল, কিন্তু আজকের আমরা সকাল থেকে দেখেছি যে শিক্ষার্থীরা নিয়মিতভাবে এখানে আসছে, ক্লাস করছে। বিশ্ববিদ্যালয়ের বাসগুলোও চলছে, শিক্ষার্থীদেরকে নিয়ে আসছে এবং চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক রয়েছে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে কোনো সংগঠনই তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতে পারে, তবে সেটি যাতে ক্লাস পরীক্ষা
প্রক্রিয়াকে ব্যাঘাত না ঘটায় সেটি দেখার জন্য সবার প্রতি তারা আহ্বান জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিবেশ শান্ত রাখার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে এবং সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতি জানাচ্ছিলেন নূরে আলম। ভোটের দিন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও সংঘর্ষ বা রক্তপাত না হওয়াকে এবার ডাকসু নির্বাচনের সবচেয়ে বড় অর্জন বলে মনে করছে আওয়ামী লীগ। তবে 5টি প্যানেলের ফলাফল প্রত্যাখ্যান বা বর্জন নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছেন সাবেক ছাত্রনেতাদের অনেকে। তারা বলছেন ছাত্রছাত্রীদের আশা আকাঙ্ক্ষার সঙ্গে নির্বাচন সঙ্গতিপূর্ণ হয়নি। অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। শঙ্কা উৎকণ্ঠা পার করে 28 বছর 9 মাস পর অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। ডাকসুর 25টি পদের 23টিতে ছাত্রলীগ জিতলেও ভিপি বা সহসভাপতি পদে জয় পায়নি ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সভাপতি। নির্বাচনে ছাত্রলীগের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এই ফলকে স্বাগত জানিয়ে বলছেন, ডাকসুর ইতিহাসে এবারই সবচেয়ে বেশি ভোট পেয়েছে ছাত্রলীগ। যারা নির্বাচনে ভিপি যেই বিজয়ী হয়েছে আমি তাকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং এর ভিতর দিয়ে গণতন্ত্র চর্চায় যে পাশাপাশি সহাবস্থান সম্ভব এটা আগামী দিনের ছাত্র রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এবং বাংলাদেশ ছাত্রলীগ সকল ছাত্র সমাজের সাথে ঐক্যবদ্ধ থেকে কাজকর্মের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের বিভিন্ন দৈনন্দিন সমস্যা, শিক্ষার সমস্যা, বিভিন্ন সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। 28 বছর ডাকসু নির্বাচন না হওয়ায় অভিজ্ঞতাহীনতার কারণে নির্বাচন পরিচালনা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন হিমশিম খেয়েছে বলে মনে করেন সাবেক ছাত্রনেতাদের অনেকে। বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং রোকেয়া হলে যেসব অনিয়মের অভিযোগ পাওয়া গেছে তার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা। ছাত্রদের যে আশা-আকাঙ্ক্ষা সেই আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি নির্বাচন হয় নাই। ফলাফল প্রত্যাখ্যান, বর্জন এবং ধর্মঘটের আহ্বান এগুলো শুরু হয়েছে। নির্বাচনে যে কাঙ্ক্ষিত সুফল আমরা আশা করেছিলাম তার পরিবর্তে খানিকটা খারাপ দিকেই এর ফলাফলটার কারণে এটা প্রবাহিত হতে যাচ্ছে। তৃণমূল থেকে যোগ্য নেতৃত্ব সৃষ্টি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে ডাকসু সহ সব বিশ্ববিদ্যালয় ও কলেজে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের সুপারিশ করেছেন সাবেক ছাত্রনেতারা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তুরাগ নদের অবৈধ দখল উচ্ছেদে দ্বিতীয় ধাপে পঞ্চম দিনের মতো অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। আজ অভিযান চলছে ঢাকা উদ্যান এবং সাভারের শলমাসি ইউনিয়নের বড় বরদেশি মৌজায়। অভিযানে অবৈধ দখল করা বিভিন্ন আবাসন প্রকল্পের প্লটের সীমানা দেয়াল ভেঙে দিচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া উচ্ছেদকৃত বিভিন্ন ভবনের আবর্জনা সরানোর কাজও করছে তারা। বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক আরিফউদ্দিন জানিয়েছেন, নদীর প্রায় 150 একর জমি এরই মধ্যে দখল করেছে বিভিন্ন হাউজিং প্রকল্প। তবে কয়েক দফার অভিযানে বুড়িগঙ্গা ও তুরাগের 42 একরেরও বেশি জায়গা দখলমুক্ত করা হয়েছে। দখল করা অবৈধ স্থাপনা ভেঙে নদীর জায়গা উদ্ধারে চলা অভিযানকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। 2 পর্বে 17 দিনের অভিযানে এখন পর্যন্ত 1924টি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। নদীর জায়গা দখল করার যে মহোৎসব আপনার চলছে এইটা কিন্তু বিআইডব্লিউটিএ এবার কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয়ের মানে নির্দেশনায় বা তাদের তদারকিতে আমরা কিন্তু একটা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছি। এবারের উচ্ছেদটা কিন্তু আপনার একা বিআইডব্লিউটিএ করছে না, এটার সাথে একটা সমন্বিত কার্যক্রম চলছে। অভিযানের আরো খবর জানাতে ঢাকা উদ্যান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, আজকের অভিযানে বিভিন্ন আবাসন প্রকল্পের প্লটের সীমানা দেয়াল ভেঙে দেওয়া হচ্ছে, এতে করে কি আবাসন মালিকরা কোনো ধরনের বাধা দিচ্ছেন বা আপত্তি করছেন? প্রথমত কথা ছিল সকাল 9:30টার দিকে যখন আপনার সাভারের ওই এলাকাটা উঠছে, সাভারের হচ্ছে অনির্বাণ, সিলিকন ভ্যালি, নীলাচল, এই সমস্ত আবাসন হাউজিংগুলিতে কিন্তু তারা আসলে অভিযান করেছেন। সেক্ষেত্রে প্লট মালিক বা হাউজিং কর্তৃপক্ষ কাউকে কিন্তু সেখানে পাওয়া যায়নি। আমরা এই বিষয়গুলো নিয়ে বিআইডব্লিউটির যুগ্ম পরিচালক তার সাথে কথা বলার চেষ্টা করছি। তিনি বলছেন যে এখানে আসলে কারো পরিচয় শনাক্ত হওয়া যায়নি।
এবং বিভিন্ন বেশ কয়েকটি সংস্থার কথা তারা বলেছেন পরবর্তীতে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং এই যে নদীর ভরাট করে তারা হাউজিং প্রকল্প বানিয়েছে সেগুলো হয়তোবা তারা একটি অবৈধ দিয়ে দেওয়ার চেষ্টা করেন। আমরা আসলে এই মুহূর্তে ঢাকা উদ্যানের রামচন্দ্রপুর মৌজা রয়েছে, আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন 4 তলা একটি ভবন ভেঙে দেওয়া হয়েছে। ভবন মালিক যিনি আবু বকর বেশ কয়েকদিন বছর আগে আসলে এই বাড়িতে করেছিলেন। আমরা এখানে কিন্তু বেশ কিছু মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি, অর্থাৎ এখানকার স্থানীয় যারা তারা আমাদেরকে যেমনটা বলেছেন যে পাশের যে জমি রয়েছে তিনি কিন্তু এই তুরাগ দখল করে ভরাট করে তারপরে অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছেন। অর্থাৎ এই যে জমি এটা কিন্তু ক্রয় সূত্রে পাওয়া উত্তরাধিকার সূত্রে। সেক্ষেত্রে যদি আইনের আওতায় আনতে হয় তাহলে পাশের জমি যারা রয়েছেন যারা ভরাট করেছেন তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়ার একটা দাবি এখানকার স্থানীয় যারা রয়েছেন। আবার এখানকার এই ভবনটিতে যারা ছিলেন ভাড়াটিয়া যারা ছিলেন তারাও কিন্তু আমাদের কাছে নানাবিধ অভিযোগ করেছেন। তারা বলছেন যে তাদের যৌক্তিক একটি সময় দেওয়া হয়নি। এই যৌক্তিক সময় কেন দেওয়া হয়নি বিআইডব্লিউটির কাছে জানতে চেয়েছিলেন। তারা বলছে গতকালকে তারা এলাকায় এসেছিলেন এবং তারা গতকালকে মাইকিং করেছিলেন। অতএব কেউ যদি তার নিজ দায়িত্বে মালামাল সরিয়ে না নেওয়া হয় তাহলে তার দায় দায়িত্ব বিআইডব্লিউটি কর্তৃপক্ষ দিবে না বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার সংশ্লিষ্ট কর্মকর্তারা। পুরান ঢাকার সোয়ারীঘাটে পলিথিন তৈরির কারখানায় অভিযান চালাচ্ছে র্যাব। বেলা 12:30টায় অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত। এখন পর্যন্ত 2টি পলিথিন কারখানা সিলগালা করা হয়েছে, পাশাপাশি জব্দ করা হয়েছে অবৈধ মালামাল। অভিযানের সময় এসব কারখানার বিদ্যুৎ, গ্যাস এবং পানির লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। র্যাব জানিয়েছে চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের পর ঝুঁকিপূর্ণ কারখানাগুলো অপসারণ করা হচ্ছে, পাশাপাশি অবৈধ পলিথিন এবং প্লাস্টিক কারখানাগুলোতেও চলছে অভিযান। গত 3 দিন ধরে অভিযান পরিচালনা করছে টাস্ক ফোর্সের সদস্যরা। সে সময় 12টি কারখানা সিলগালা করার পাশাপাশি কয়েকটি কারখানাকে প্রায় 1 লাখ টাকা জরিমানা করা হয়। ঢাকার সোয়ারীঘাটে অবৈধ প্লাস্টিক কারখানার বিরুদ্ধে অভিযান শুরু করেছে র্যাব। সেখানে রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাফি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি রাফির কাছে। রাফি, এই মুহূর্তে ঠিক কোথায় অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আজ আর কোন কোন এলাকায় অভিযান চলবে বলে জানতে পেরেছেন? সোয়ারীঘাটে সকাল থেকে পলিথিনের এবং প্লাস্টিকের যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেই ফ্যাক্টরিতে টাস্ক ফোর্সের সদস্যরা যায় এবং সেখানে তারা অভিযান পরিচালনা করে। এখন পর্যন্ত প্রায় 13টির মতো কারখানায় তারা যেয়েছে যেখানে ঝুঁকিপূর্ণ অস্বাস্থ্যকরভাবে এই কর্মকাণ্ডগুলো করা হয়েছে। আমার সাথে এই মুহূর্তে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম রয়েছেন। তার সাথে আসলে কথা বলতে চাই। আপনারা আজকে যে বিভিন্ন পলিথিনের ফ্যাক্টরিতে আমরা দেখলাম সোয়ারীঘাটে অভিযানগুলো পরিচালনা করেছেন, কি কি সমস্যা দেখতে পেয়েছেন, কতটা ঝুঁকিপূর্ণ তারাভাবে কাজ করছিল? এখানে আমরা আজকে এই যে সিটি কর্পোরেশন 5টি টাস্কফোর্সে একটি টাস্কফোর্স দায়িত্ব হিসেবে আজকে আমরা সোয়ারীঘাটে এসেছি। আমরা র্যাব 10 সহ এখানে সবগুলো সংস্থা মিলিয়ে। তো এখানে যেটি হয়েছে আমরা কিন্তু এখানে আপনার আজকে এই এলাকাটাতে আমরা বেশ কিছু পলিথিন ফ্যাক্টরি পেয়েছি। তো এই পলিথিন ফ্যাক্টরিগুলোতে আমরা এখন পর্যন্ত 13টি ফ্যাক্টরি আসলে আমরা এখানে শনাক্ত করে এই 13টি ফ্যাক্টরিকে আপনার পরিবেশ আইন অনুযায়ী 8.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে, পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আর এর সাথে 3টি ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যেগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভবনে তারা কাজ করছে, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। সেটা আমরা আজকেই রাজককে রিপোর্ট দিচ্ছি, সিটি কর্পোরেশন মেয়র মহোদয়কে রিপোর্ট দিচ্ছি, তাদের পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পারে। কারণ আমরা কোনোভাবেই চাই না যে চুরিহাট্টার মতো কোনো ঘটনা বা নিমতলির মতো কোনো ঘটনা না ঘটুক, সরকারের উপর দায়ভার আসে। আমরা চাই এই অবস্থা থেকে যে কোনো মূল্যে আমরা বেরিয়ে আসতে, এবং সেই ক্ষেত্রে ব্যবসায়ীরা আমাদেরকে সহযোগিতা করবেন বলে জানিয়েছে। র্যাবের এই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে রয়েছেন রাজুক, বিদ্যুৎ, গ্যাস এবং ওয়াসার কর্মকর্তারা। তো এই ছিল মোটামুটি আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য সোয়ারীঘাট এলাকাতে। রাফি, আপনাকে। কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় সব ধরনের গ্যাসের দাম প্রায় 103% বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাখরাবাদ গ্যাস কোম্পানি বিজিডিসিএল। বুধবার রাজধানী টিসিবি মিলনায়তনে গণশুনানির 3য় দিনে এ প্রস্তাব তুলে ধরে গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানটি। প্রস্তাবনা অনুযায়ী আবাসিকে 2 বার্নার চুলায় গ্যাসের দাম 800 থেকে বাড়িয়ে 1440 টাকা এবং 1 বার্নারে 750 থেকে 1350 টাকা করার কথা বলছে বিজিডিসিএল। এর আগে শুনানির 2য় দিনে আবাসিকের ক্ষেত্রে একই প্রস্তাবনা দেয় তিতাস। তবে গ্যাসের দাম বাড়ানোর বিরোধিতা করেন ভোক্তা সংগঠন ক্যাব এবং শিল্প মালিকেরা। শুনানি চলবে কাল পর্যন্ত। গ্যাসের দাম বাড়াতে গণশুনানি করতে বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি FRM নাজমুল হাসান এবং বিচারপতি KM কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। আদালত জানিয়েছে ক্যাবের আবেদনের উপর আদেশ দেওয়া হবে 31 মার্চ। শুনানিতে আদালত বলেন, গ্যাসের দাম বাড়লে বাজারে পণ্যের দামও বেড়ে যাবে। গার্মেন্টস সেক্টরে গ্যাসের ব্যবহার বেশি উল্লেখ করে আদালত বলেন, গ্যাসের দাম বাড়লে
আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। পেট্রোবাংলার পক্ষে শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, দাম বাড়ানোর পর চাইলে সংক্ষুব্ধরা আদালতে আসতে পারেন। এর আগে সকালে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। গত 20 জানুয়ারি গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। 2018 সালের 16 অক্টোবর গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্যাবের আহ্বায়ক মোবাশ্বের হোসেন হাইকোর্টে রিট দায়ের করেন। রোগীর মৃত্যুর ঘটনায় স্বজনের হাতে লাঞ্ছনার প্রতিবাদ সহ 5 দফা দাবিতে রংপুর মেডিকেলে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়েছেন হাসপাতালের সাধারণ রোগীরা। মঙ্গলবার কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন রহিমা বেগম মারা যান। পরে তার স্বজনেরা ইন্টার্ন চিকিৎসকদের কক্ষে ভাঙচুর চালান। এ সময় লাঞ্ছিত হন ইন্টার্ন চিকিৎসকরা। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তি সহ 5 দফা দাবিতে কর্মবিরতি শুরু করেন তারা। সমস্যার সমাধান করে আন্দোলনকারীদের কাজে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। শেষ করছি সংবাদ দুপুর। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর, অসুস্থ প্রতিযোগিতা বন্ধের পরামর্শ। ডাকসুতে পুনর্নির্বাচন দাবিতে উপাচার্য কার্যালয় ঘেরাও, না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। গ্যাসের দাম নিয়ে গণশুনানিতে বাধা নেই বলছে হাইকোর্ট, ক্যাবের আবেদনের আদেশ 31 মার্চ। এই ছিল সংবাদ দুপুরে। এরপরে আমন্ত্রণ রইল পূর্ব পশ্চিমে।